সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। শিমুল মেমোরিয়াল নর্সাউথ স্কুল অ্যান্ড কলেজের ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, শিমুল মেমোরিয়াল নর্সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ পড়েছিলাম। আজকে সেই দ্বিতীয় অধ্যায়েরই পরের অংশটুকু পড়ব। তাইলে আমাদের দ্বিতীয় অধ্যায়টা কি? কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তো আসলে আমরা জেনে নিই এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি বলতে পারবে বা শিখতে পারবে বা জানতে পারবে। ভাইরাস ও অ্যান্টিভাইরাস সম্পর্কে বলতে পারবো, পাসওয়ার্ড সম্পর্কে বলতে পারবো, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের আসক্তি সম্পর্কে বলতে পারবো, তথ্য অধিকার ও নিরাপত্তা সম্পর্কে বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নিই আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি। ভাইরাস ও অ্যান্টিভাইরাস, পাসওয়ার্ড, ওয়েবে নিরাপদ থাকা, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি, আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়, পাইরেসি, কপিরাইট আইন, তথ্য অধিকার ও নিরাপত্তা, ট্রাবল শুটিং। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। আমরা দেখে কিছু অনুমান করতে পারছি যে এই ছবিগুলো কিসের, তাই না? আমরা এখানে খেয়াল করে বুঝতে পারবো যে ছবিগুলো কিসের হতে পারে। হ্যাঁ, ঠিক বলেছো, এগুলো হচ্ছে ভাইরাসের। তাহলে যেহেতু ভাইরাসের কোনো আকার আকৃতি নেই বা আকার আকৃতি থাকে না, সেহেতু তাদেরকে আমরা কাল্পনিক রূপ দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি বা মহিলা বা যেই বলি না কেন, সে বা তার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, যার কারণে সে খুব দুশ্চিন্তায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সিপিইউ কে একটা স্যালাইন দিচ্ছি, অর্থাৎ তার ট্রিটমেন্ট করছি। আসলে আমরা জেনে নিই ভাইরাস, এই ভাইরাস কথাটার পূর্ণরূপ কি? ভিতে ভাইটাল, আইতে ইনফরমেশন, আরতে রিসোর্সেস, ইউতে আন্ডার, এসতে সিজ। তাইলে ভাইটাল, ইনফরমেশন এন্ড রিসোর্সেস আন্ডার সিজ, এটা হচ্ছে ভাইরাসের পূর্ণরূপ। প্রিয় শিক্ষার্থী, তাহলে ভাইরাসটার পূর্ণরূপ আমরা জানলাম। তাহলে ভাইরাস কি সেটা একটু জেনে নিই। ভাইরাস হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যেটা আমাদের মতোই একজন ব্যক্তি বা একজন মানুষ তৈরি করেছে। তো কম্পিউটার বা এর আনুষঙ্গিক যন্ত্রপাতিও যেমন একজন মানুষ বা একজন ব্যক্তি তৈরি করেছিল, ঠিক ভাইরাসও একজন ব্যক্তি তৈরি করেছিল। আসুন জেনে নিই সেই ব্যক্তিটা কি। তাহলে ইনি হচ্ছে আমাদের ভাইরাসের জনক বলা হয়। এনার নাম কি? অধ্যাপক ফ্রেড কোহেন। তাহলে যিনি এখানে বলা হচ্ছে যে অধ্যাপক, যেহেতু অধ্যাপক ওনাকে বলা হচ্ছে, উনি এই ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ হ্যাভেন, এই ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন এবং এখানেই তিনি ভাইরাসটা তৈরি করেছিলেন। এবং সেটা কত সালে তৈরি করেছিলেন? 1980 খ্রিস্টাব্দে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে আমরা এখন একটু জেনে নিই ভাইরাস কি। উপরোক্ত সফটওয়্যারের মতোই, অর্থাৎ ভাইরাসও এরকম প্রোগ্রাম বা সফটওয়্যার বলা যায়, বা উপরোক্ত সফটওয়্যারগুলোর মতোই ভাইরাসও এক ধরনের ক্ষতিকর সফটওয়্যার, যা তথ্য সমূহ ক্ষতি করে, অর্থাৎ তথ্যগুলোকে ক্ষতি করে, তথ্যগুলোকে ড্যামেজ করে দেয়, কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। আসো আমরা জেনে নিই ভাইরাসের লক্ষণগুলো, অর্থাৎ কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে নিচের লক্ষণগুলি দেখা যায়। তাহলে কি কি লক্ষণ দেখা যায় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, কম্পিউটার চালু হতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে, অর্থাৎ অন করতে, কম্পিউটার অন করতে দীর্ঘ সময় লাগে, অর্থাৎ অনেক সময় নিয়ে নেয়। এরপরে যে কোনো একটা প্রোগ্রাম বা একটা ফাইল ওপেন করতে অনেক বেশি সময় লাগে, প্রয়োজনের তুলনায়
অনেক বেশি সময় লাগে। তোমরা অবশ্যই জানো যে আমরা একটা ফাইল ওপেন করতে আমার 30 সেকেন্ডও লাগে না। তো সেহেতু 30 সেকেন্ডের থেকেও যদি বেশি সময় লাগে, অবশ্যই তোমাকে বুঝতে হবে তোমার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপরে কি, আমার এরকম ফাইল থাকে, সেটা পেন ড্রাইভ হতে পারে বা কোনো ড্রাইভ হতে পারে, সেইখানে কোনো ডকুমেন্ট সেভ করা নাই বা না থাকা সত্ত্বেও দেখায় যে আমার এতটুকু জায়গা ফুল বা এখানে ফাইল আছে, অর্থাৎ মেমোরিতে কোনো তথ্য না থাকলেও সেই মেমোরিটা পরিপূর্ণ দেখায়। দেখ এখানে আরেকটা ছবি আমরা দেখতে পাচ্ছি, কি বলা হচ্ছে, কম্পিউটারের exe ফাইলের সংখ্যা বেড়ে যায়, অর্থাৎ অযাচিত এবং কাল্পনিক বা ভাইরাস আক্রান্ত ফাইলের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। এরপরে বলছে বিভিন্ন ধরনের ইরর সংকেত দেখায়। তাহলে আসো এখানে আমরা স্ক্রিনে ইরর সংকেতের দুইটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এছাড়াও আরো নানাভাবে ইররের সংখ্যা বাড়তে থাকবে, আমরা কিছু ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছি। এরপরে আসি, অবাঞ্ছিত বার্তা প্রদর্শন করতে পারবে। অবাঞ্ছিত বার্তা অর্থাৎ এখানে আমরা খেয়াল করো, দেখতে পাচ্ছ যে আমার সামনে স্ক্রিনে কম্পিউটারে হঠাৎ করেই অন করার পরে এরকম বার্তা আসতেই থাকবে আসতেই থাকবে, আমরা ক্রস করবো বা ওকে করবো, তারপরও আসতেই থাকবে। তোমরা খেয়াল করে থাকবে, এগুলো ভাইরাস আক্রান্ত লক্ষণ। এরপরে আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ কি ফাইলের আকৃতি বিকৃত হয়ে যাওয়া, অর্থাৎ নরমাল ফাইলগুলো এরকম হয় দেখতে, কিন্তু এই দুটো ফাইল কিন্তু আলাদা। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই দুটো ফাইলও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে বা আমার কম্পিউটারও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। এরপরে কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে। তোমরা হ্যাং কথাটার সাথে পরিচিত, অর্থাৎ কাজ করতে করতে আর কাজ করবে না, বাধা সৃষ্টি করবে, এবং হ্যাং হইলেও ঠিক এরকম বার্তা প্রদর্শন করে। কিছুক্ষণ পর পর রিস্টার্ট নিতে পারে, অর্থাৎ অটোমেটিক হয়তোবা রিস্টার্ট নিতে পারে অথবা রিস্টার্ট করতে বলতে পারে তোমার কম্পিউটার। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রোগ্রামিং এর কিছু অংশ দেখা যাচ্ছে, অর্থাৎ ভাইরাস আক্রান্ত বা ডিটেক্ট করলে কি হচ্ছে, আমার প্রোগ্রামিং গুলো আস্তে আস্তে খেয়ে ফেলছে, আমরা বলি খেয়ে ফেলছে বা ধ্বংস করে ফেলছে বা কাজ করার ক্ষমতা কমিয়ে ফেলছে। সেটা কি, BIOS এর বিভিন্ন প্রোগ্রাম মুছে ফেলে কম্পিউটারকে অচল করে দেয়। BIOS অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, যেটা সেই বেসিক ইনপুট আউটপুট সিস্টেমের কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা এখন জেনে নিই ভাইরাস কিভাবে ছড়ায়। তো এখানে আমরা আগে জেনে নিই যে কি সিডি, পেন ড্রাইভ, ইন্টারনেট ইত্যাদির মাধ্যমে ভাইরাস ছড়ায়। আচ্ছা, কিভাবে ছড়ায়? আমরা একটা কম্পিউটার বা ল্যাপটপ দেখতে পাচ্ছি, একটা পেন ড্রাইভ দেখতে পাচ্ছি। আমি যদি আমার ল্যাপটপে পেন ড্রাইভটা ইনপুট করি, তার মাধ্যম দ্বারা ভাইরাস আমার কম্পিউটারে প্রবেশ করতে পারে বা ছড়াতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম শিখব। এসব আমরা শিখি। আমরা একটা হর্স দেখতে পাচ্ছি বা ঘোড়া দেখতে পাচ্ছি। বলতো এই ঘোড়া দিয়ে কোনো ভাইরাসের নাম আছে কিনা? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে আসুন আমরা দেখি। তাইলে হর্স দিয়ে একটা ভাইরাসের নাম আছে, তার নামটা কি? ট্রোজান হর্স। এরপরে আমরা একটা কি স্টোন দেখতে পাচ্ছি, পাথর দেখতে পাচ্ছি। তাহলে পাথর দিয়েও আমাদের একটা ভাইরাসের নাম আছে, তাহলে তার নামটা কি? স্টোন। এরপরে আমরা আরো তিনটা ছবি দেখতে পাচ্ছি, এগুলো আমাদের ভাইরাস। তাইলে এটা কি একটা শহরের ছবি দেখতে পাচ্ছি, তাই না? তোমাদের কি মনে পড়েছে যে একটা শহরের নাম দিয়েও একটা ভাইরাস তৈরি করা হয়েছিল বা ভাইরাসের নামকরণ করা হয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো। তাহলে কি? ভিয়েনা। এরপরে আসি কি? ফোল্ডার। এরপরে শর্টকাট, অর্থাৎ ফোল্ডার আর শর্টকাট মোটামুটি একই রকম। কম্পিউটার ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায়, তাই না? তাহলে একটা বিপদে পড়লে বা একটা
ক্ষতিকর প্রোগ্রাম আক্রান্ত করেছে সেখান থেকে অবশ্যই মুক্তি পাওয়া দরকার, তাই না? তো মুক্তি পাওয়ার উপায়ও আছে। তো আসলে আমরা জেনে নিই মুক্তি পাওয়ার উপায়গুলো কি কি। আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। তো একটু আগে আমরা যেমন জানলাম বা জেনে নিয়েছি ভাইরাসও এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম, ঠিক এগুলো এক একটা প্রোগ্রাম। তো এটা কি কাজ করে? ভাইরাসকে নির্মূল করে, দমন করে। ভাইরাস আমার কম্পিউটারে যেন প্রবেশ করতে না পারে সেই ক্ষেত্রে এরা বাধার সৃষ্টি করে। সেই বাধার সৃষ্টি করে যে সফটওয়্যারগুলো, তাদেরকে কি বলা হচ্ছে? অ্যান্টিভাইরাস। তাইলে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো আমাকে কি করতে হবে? কম্পিউটারে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে অ্যান্টিভাইরাস সফটওয়্যার সবসময় আপডেট করতে হবে। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে বা বইয়ের মধ্যে আমরা জেনে এসেছি আপডেট অর্থাৎ হালনাগাদ ইন্টারনেট সংযোগ অ্যাক্টিভ করে আমাদের প্রতিদিন কি করতে হবে? কম্পিউটার অ্যান্টিভাইরাসটা সচল রাখতে হবে, আপডেট করতে হবে। আপডেট করলে তখনই সে সচল থাকবে। এরপরে অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার ড্রাইভ স্ক্যান করে নিতে হবে। অর্থাৎ আমাদের কম্পিউটারে অনেকগুলো ড্রাইভ থাকে, সি ডি ই এফ এরকম অনেক নাম জানা না জানা অনেক ড্রাইভ থাকে। সেই ড্রাইভগুলোকে আমরা স্ক্যান করব যাতে ভাইরাস প্রবেশ করতে না পারে। এরপরে বলেছে বাইরের কোন ডিস্ক ব্যবহারের পূর্বে স্ক্যান করে নিতে হবে। আমরা একটু আগে জেনে আসলাম যে আমাদের কম্পিউটারে পেন ড্রাইভ, সিডি, ডিভিডি বা ইন্টারনেটের মাধ্যমে ভাইরাসগুলো প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে ওই সকল ফ্ল্যাশ মেমোরি আমাদের কম্পিউটারে ইনপুট করার পরে অবশ্যই আমাকে কি করতে হবে? স্ক্যান করে নিতে হবে যাতে ওই ফ্ল্যাশ মেমোরি গুলোতে যে ভাইরাসগুলো থাকে সেগুলো নির্মূল হয়ে যায়। এরপরে ইন্টারনেট থেকে ডাউনলোডের ক্ষেত্রেও আমাকে সতর্ক হতে হবে। অর্থাৎ ইন্টারনেট থেকে দেখো, ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের সামনে অনেক ধরনের বার্তা বা অনেক ধরনের লিঙ্ক আসে সামনে। তো আমরা কিন্তু চাইলে সেই লিঙ্কগুলোতে ক্লিক করতে পারি। তো অবশ্যই আমাদেরকে সেই দিকে খেয়াল করতে হবে যে আমরা চাইলেও বা আমার সতর্ক থাকা উচিত যে আমি ওই বার্তাগুলোতে বা ওই লিঙ্কগুলোতে ক্লিক করব না। এরপরে বলেছে ইমেইল আদান প্রদানেও সতর্ক হতে হবে। অর্থাৎ ইমেইল আদান প্রদানের ক্ষেত্রেও কিন্তু সতর্ক হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আইসিটির যুগে আমাদের তথ্য উপাত্তের নিরাপত্তার এক ধরনের তালা দিতে হবে, তাই না? তাহলে এই তালার নাম কি? আসো আমরা জেনে নিই এই তালাটার নাম। তাইলে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, বলো তো তালাটার নাম কি? তোমরা কি আইডিয়া করতে পারছো? ইয়েস। তাইলে সেটাকে আমরা কি বলছি? পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড কি? কম্পিউটার বা আইসিটি যন্ত্রে সংরক্ষিত কোনো তথ্য উপাত্ত বা সফটওয়্যার চুরি বা ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে জিনিসটি ব্যবহার করা হয় তাকে পাসওয়ার্ড বলে। তাহলে এটা কি ধরনের হতে পারে বা এর কারণে কি কি হতে পারে? পাসওয়ার্ড ব্যবহার যদি না করি বা পাসওয়ার্ড যদি না ইউজ করি বা আমরা যদি কম্পিউটারের পাসওয়ার্ড না দিয়ে রাখি, আসো দেখে নিই। ব্যক্তিগত গোপনীয় তথ্য চুরি করতে পারে, সফটওয়্যারের ক্ষতি করতে পারে। তাহলে এটা আমরা জানলাম। এখন আমরা আসলে জেনে নেই পাসওয়ার্ড কেমন হওয়া দরকার। তো আমরা যে ধরনের পাসওয়ার্ড ইউজ করব সেগুলো কেমন ইউজ করব? 1 2 3 4 5 6 7 8 না আমার মোবাইল নাম্বার, না আমার বাবার নাম্বার বা বাবার নাম বা মায়ের নাম? অবশ্যই না। এই সকল ধরনের কোনো তথ্যই আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব না। তাহলে কি ব্যবহার করব বা কি রকম হওয়া উচিত আমাদের পাসওয়ার্ড? পাসওয়ার্ড হতে হবে মৌলিক। তাহলে আসলে আমরা এখন জানি মৌলিক পাসওয়ার্ড কেমন হয়। পাসওয়ার্ড যদি মৌলিক না হয় তাহলে সহজে ভাইরাস আক্রমণ করতে পারে, হ্যাক করার সুযোগ পাবে। অর্থাৎ হ্যাকাররা হ্যাক করার সুযোগ পাবে, তোমার তথ্য চুরি করতে পারে বা পারবে। তথ্য নষ্ট করার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ যখন ভাইরাস আক্রান্ত হবে তাহলে অবশ্যই আস্তে আস্তে তথ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো,
পাসওয়ার্ড মৌলিক করতে করণীয় কিছু বিষয় আছে। এখানে বলে দেওয়া হচ্ছে নিজের বা পরিবারের কারো নাম ব্যবহার করা যাবে না। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে নিজের নাম বা রোল নাম্বার বা মোবাইল নাম্বার বা বাবার নাম, মায়ের নাম বা পরিবারের কারো কোনো সদস্যেরই নাম ব্যবহার করা উচিত নয় পাসওয়ার্ড হিসেবে। তাহলে কিরকম হবে দেখো, খেয়াল করো, আমাদের এখানে কিছু বা একটা ছবি দেখা যাচ্ছে, ছবির মধ্যে কি দেখা যাচ্ছে, কিছু লেটার দেখা যাচ্ছে, সাথে কিছু সাংকেতিক চিহ্ন দেখা যাচ্ছে। তাই আসো এখন আমরা জানি মৌলিক হতে গেলে তাদেরকে কি হতে হয়, সংখ্যা, চিহ্ন বা শব্দ ব্যবহারের ক্ষেত্রে ছোট বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি হয়তোবা নাম লিখবো বাবার নাম, কিন্তু আমরা যখন নর্মালি বাবার বা নিজের নাম লিখি তখন কিন্তু শুধু নামটার স্পেলিংটাই দিয়ে রাখি। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি এরকম বুদ্ধি করে করি যে একটা বড় হাতের দিলাম আর একটা ছোট হাতের দিলাম, পরেরটা হয়তো একটা সংখ্যা দিলাম, তাই এই সকল কিছু ব্যবহার করলে সেটা কিন্তু মৌলিক পাসওয়ার্ড হিসেবে তৈরি হয়ে যাবে। পাসওয়ার্ড অবশ্যই বড় হতে হবে। সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবে বা তোমরা দেখেছো বা জানো যে পাসওয়ার্ড অবশ্যই 6 থেকে 8 ডিজিট সর্বনিম্ন হতে হয়। তাইলে অবশ্যই আমার খেয়াল রাখতে হবে, আমার মনে রাখতে হবে আমি অবশ্যই 8 বা 9 ডিজিটের আমি কি করব, ডিজিট বা বর্ণ যেটাই হোক না কেন আমি পাসওয়ার্ডটা নির্ধারণ করব। দেখ কিছু সাংকেতিক চিহ্ন দেখা যাচ্ছে, তাই না? তাহলে আসো এখন আমরা জেনে নিই পাসওয়ার্ড কোথাও লিখে রাখা যাবে না। অর্থাৎ তুমি যে পাসওয়ার্ডটা নির্ধারণ করেছো, তুমি চিন্তা করতে পারো বা তুমি চিন্তাই করতে পারো যে আমার এই পাসওয়ার্ডটা তো মনে নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কি আমি লিখে রাখি? তাহলে অবশ্যই না, তুমি লিখে রাখবে না, বা লিখে রাখলেও এমন জায়গায় তোমাকে লিখে রাখতে হবে যাতে সহজে কেউ খুঁজে না পায়। তবে উচিত লিখে না রাখা বা সেভ করে না রাখা। এরপরে বলেছে পাসওয়ার্ড মনে রাখার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যেতে পারে। দেখো এই সকল কিছু সাংকেতিক চিহ্ন আছে। আমরা কিন্তু এসএমএস লেখার সময় অনেক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করি, ঠিক পাসওয়ার্ডের ক্ষেত্রেও আমরা এরকম চিহ্ন ব্যবহার করতে পারি। দেখো পাসওয়ার্ডটি কেমন হতে পারে, তাই না? এখানে কিছু পাসওয়ার্ডের নমুনা বা উদাহরণ দেওয়া আছে। এইখানে দেখলে তোমরা বুঝতে পারবা যে পাসওয়ার্ড কি টাইপের তৈরি করা উচিত, মৌলিক পাসওয়ার্ড। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে, পাসওয়ার্ডটি মাঝে মাঝে পরিবর্তন করতে হবে, ফলে আমরা আমাদের তথ্য সফটওয়্যারের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করতে সক্ষম হব। তুমি একবার পাসওয়ার্ড দিয়ে 2 মাস, 6 মাস বা 1 বছর পার হয়ে গেল, তুমি পাসওয়ার্ডটা চেঞ্জ করলে না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই তোমাকে 1 মাস 2 মাস পর পর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, কিন্তু পাসওয়ার্ডটা যেন এরকম হয় সেটাও খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আসো এখন আমরা আরেকটা নতুন জিনিস সম্পর্কে জানব। নিচের ছবিতে আমরা কি দেখছি যে একটা বাবু বা একটা ছোট বাচ্চা বা একটা ছেলে ল্যাপটপ কাজ করছে বা গেমস খেলছে বা সে আকৃষ্ট হচ্ছে, তাই না? এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ঠিক বলেছ, আসক্তি। আসক্তি হচ্ছে এক ধরনের টান, অ্যাট্রাকশন, যা আমরা বারবার অনুভব করি, তখন তাকে আসক্ত বলা হয়। অর্থাৎ আমাদের যে কোনো কিছুর প্রতি যদি টান বা অ্যাট্রাকশন হয়ে যায় তখন সেটাই আসক্তিতে রূপান্তর হয়, এবং যিনি বা যার টানটা পরিমাণ বাড়ে তাকে আসক্ত বলা হয়। দেখো একটা ছেলে সে কি করছে, অধিক সময় ধরে গেমস খেলছে, যাতে করে তার বাবা তাকে টেনেও ল্যাপটপের সামনে থেকে সরাতে পারছে না, সে এতটাই আসক্ত হয়ে গেছে। এরপরে আমরা আরেকটু ভালো করে খেয়াল করলে দেখবো যে এখানে একটা চেয়ার আছে, সেখানে একটা লোক ঘাড় বাঁকা করে শুয়ে আছে, তার সামনে কম্পিউটার আছে না? তো এখন খেয়াল করবো, এখানে বলা হচ্ছে কোরিয়ার একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটারে খেলে মৃত্যু করে ধরে ফেলেছিল। অর্থাৎ এই ব্যক্তি, এখানে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা টানা 50 ঘন্টা গেমস খেলেছে এবং
তার পরিপ্রেক্ষিতে তার কি হয়েছে, মৃত্যু হয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসক্তির আরেকটা কুফল স্বরূপ যে এটা আমাদের মৃত্যুও হতে পারে। অবশ্যই তোমরা খেলো, ব্যবহার করো, কিন্তু অতিরিক্ত নয়। অতিরিক্ত মাত্রায় যে কোনো কিছু ব্যবহার করা এটা স্বাস্থ্যের জন্য এবং মানসিক বিকাশের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। আসো আমরা আসক্তির কুফল সম্পর্কে জানি। কম্পিউটার গেম ছাড়া কোনো কিছুই ভাবতে চায় না। অর্থাৎ একটা বাচ্চা কম্পিউটার বা ল্যাপটপ যেটাই হোক না কেন, সে কিন্তু জয়স্টিক হাতে নিয়ে সে কিন্তু গেমস খেলছে রাতে। তার মানে কি, তার মানে শুতে বসতে জাগতে সবসময়ই তার ওই গেমসের চিন্তা ভাবনাটা মাথার মধ্যে ঘোরাফেরা করে। এরপরে কি লেখাপড়ার ক্ষতি হয়। দেখো এখানেও একজন কি সেই পড়ার টেবিলে তার মন বসছে না বা ইচ্ছা করছে না, তার বারবার মনে পড়ছে আমি একটু গেমস খেলি, আমি একটু পাবজি খেলি, আমি একটু সিওসি খেলি, কিন্তু উচিত কি না। অবশ্যই সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এরপরে আরো কিছু ছবি দেখতে পাচ্ছি। দেখো আমরা জেনে নিই ফেসবুকে সময় ব্যয় করা। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফেসবুক ব্যবহার করবো, যেহেতু এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা অনেকের সাথে এটা দিয়ে যোগাযোগ করতে পারি, কিন্তু অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত মাত্রায় যেন সেটা না হয়ে যায়। আমি একটু আগে তোমাদেরকে বললাম যে কোনো জিনিস যখন অতিরিক্ত মাত্রা বা মাত্রাতিরিক্ত হয়ে যাবে তখন সেটা আমাদের ক্ষতির দিক হিসেবে কাজ করবে। এরপরে কি, তখন কোনো যুক্তি কাজ করে না। অর্থাৎ কি বোঝাচ্ছে, যখন তুমি এই সকল কিছুতে আসক্ত হয়ে যাবা তখন তোমার মানসিক বিকাশ কম হবে, তুমি বুদ্ধিমত্তা তোমার লোপ পেতে থাকবে। তখন যে কোনো ধরনের যুক্তি যদি আমরা দাঁড় করাই, অর্থাৎ এই আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য, সেটা তুমি গ্রহণ করবে না বা তোমার মস্তিষ্ক সেটা গ্রহণ করবে না। মনে হবে কি আমি তোমাকে বকা দিচ্ছি বা নিষেধ করছি, কিন্তু তা নয়, তোমার আসক্তিটাকে কমানোর চেষ্টা করছি। এরপরে আসো নেটওয়ার্ক ব্যবহারে অসামাজিক হওয়া। তাহলে নেটওয়ার্ক ব্যবহারে অসামাজিক হওয়া বলতে আমরা কি বুঝি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ফলে ছাত্রছাত্রীদের স্বাভাবিক জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমি একটু আগে তোমাদেরকে বললাম যেহেতু এটা সামাজিক যোগাযোগ, এটা মাত্রায় রেখে তোমাদের ব্যবহার করা উচিত, মাত্রাতিরিক্ত যেন না হয়ে যায়। এবং সেখানে যখন আমি এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করবো একে অপরের সাথে যোগাযোগ করার জন্য বা তথ্য আদান প্রদান করার জন্য, সেখানে অবশ্যই তোমাকে কি করতে হবে, অপরপক্ষে যে থাকবে বা যার সাথে আমরা যোগাযোগ করব তার সাথে যেন খারাপ ব্যবহার না করি, তাদের সাথে ব্যবহারটা রূঢ় করবো না, তাদের সাথে অশালীন ভাষায় কথা বলবো না বা নিজের পরিচয় গোপন করবো না। এটা অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আসক্তি থেকে তাহলে মুক্তি পাওয়ারও কিছু উপায় আছে না? অবশ্যই আছে। তাহলে আসো আমরা এখন জেনে নেই আসক্তি থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো কি। নিয়মিত খেলাধুলা করা। খেলাধুলা করা বলতে কম্পিউটারে নয়, মাঠে বা বাসায় কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন ছাড়া অন্য কোনো বস্তু বা অন্য কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমরা খেলাধুলা করবে। মনোযোগের সাথে লেখাপড়া করা। অবশ্যই একটু আগে তোমাদেরকে বললাম যে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করবে, কিন্তু মাত্রাতিরিক্ত যেন না হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিয়েও পড়াশোনাটাও করতে হবে। পড়াশোনার পাশাপাশি তুমি খেলবে, অবশ্যই খেলার পাশাপাশি পড়াশোনা। পাঠ্য বইয়ে বাহিরে কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া, অর্থাৎ পাঠ্য বই অর্থাৎ তুমি যে বইগুলো বা বইপত্র বা পুস্তকগুলো পড়ো সেটা ছাড়াও বাহিরের নানা ধরনের শিক্ষণীয় অনেক ধরনের জিনিস আছে, সেটা অভিনয়, গান, নাচ অনেক কিছু হতে পারে, সেগুলোর সাথে তোমাকে কি করতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। পরিবারের সাথে সময় ব্যয় করা। যেহেতু তুমি একটা পরিবারে জন্মগ্রহণ করেছো, সেখানে তোমার বাবা মা, ভাই বোন, দাদা দাদি, চাচা ফুপু এছাড়াও পরিবর্গ থাকে, তাদের সাথে অবশ্যই তোমার যোগাযোগ বা সময় ব্যয় করতে হবে। তো তুমি যেহেতু পরিবারে আছো বা পরিবারেই থাকছো, পরিবারের সাথেই থাকছো, সেখানে যদি তুমি সারাদিন ল্যাপটপ, কম্পিউটার ইউজ করো, তাহলে কি সেটা মানে ভালো দেখায়? না, ভালো দেখায় না, অবশ্যই খারাপ দেখায়। তাহলে কি করতে হবে, সবার সাথে মত বিনিময় করতে হবে, সবাই কেমন আছে সেটা জানতে হবে,
তুমি কেমন আছো সেটা সবাইকে জানাবেন। এই সকল কিছু আদান প্রদান করবে, এই তথ্যগুলো আদান প্রদান করবে। গল্পের বই পড়া, তোমার সময় কাটছে না, কিছুক্ষণ গেমস খেললে, কিছুক্ষণ পড়লে, এখন কি করা যায়, আবার গেমস খেলবে না, তুমি কিছুক্ষণ গল্পের বই পড়ো, তাহলে দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। সাহিত্য চর্চাও একটা স্বাস্থ্যের জন্য খুব ভালো দিক। হোমওয়ার্ক তৈরি করা, তার মানে কি, বই পড়ার পাশাপাশি তোমাকে হোমওয়ার্কও করতে হবে। শুধু যে পাঠ্য বই মনোযোগ দিয়ে পড়বো তা তো না, তোমার তো হোমওয়ার্ক থাকে স্কুলের, তাই না? তো হোমওয়ার্ক গুলো তুমি তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আসো এখন আমরা আরেকটা নতুন জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি পাইরেসি। অর্থাৎ পাইরেসি কি, প্রস্তুতকারী বিনা অনুমতিতে কোনো কিছু কপি করা বা কপি করে নিজের নামে বিতরণ করা কিংবা কোনো প্রকারের পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে পাইরেসি করে। অর্থাৎ যে কোনো সফটওয়্যার ওই কোম্পানি বা ওই প্রস্তুতকারকের অনুমতি ছাড়া বা বিনা অনুমতিতে তুমি নিজের নামে চালিয়ে দেওয়াটাকে কিন্তু আমরা বলছি পাইরেসি। ঠিক আছে? তাহলে অবশ্যই তার অনুমতি নিতে হবে সেই কোম্পানি, তারপরে তো আমি আমার নিজের নামে চালাতে পারবো। যদি তাদের বিনা অনুমতিতে চালাই, সেই ক্ষেত্রে আমি অপরাধী হয়ে যাব। এরপরে আসি কপিরাইট, অর্থাৎ পাইরেসির মতোই কিছুটা। কপিরাইট হলো একটা আইন যা লেখা, কন্টেন্ট, ছবি, সফটওয়্যার কিংবা যে কোনো জিনিসের লেখক, প্রকাশক বা মূল মালিকের সত্ত্ব বা অধিকার সংরক্ষণ করে যা প্রকাশকের অনুমতি ছাড়া আপনি ব্যক্তিগত কাজে অথবা অন্য কোনো কাজে সরাসরি কপি করে ব্যবহার করা। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো, কপিরাইটটাও হচ্ছে পাইরেসির মতোই। এরপরে আসি তথ্য অধিকার আইন। তথ্য অধিকার আইন সাধারণত জনগণের তথ্য পাওয়ার স্বাধীনতা সংক্রান্ত আইন নামে পরিচিত। তাহলে একে বলে উন্মুক্ত তথ্য। যুক্তরাষ্ট্রে এই ধরনের আইন আলোকিত আইন নামে পরিচিত। কিছু কিছু দেশে এই আইনের শিরোনাম হলো তথ্য স্বাধীনতা আইন। অর্থাৎ তথ্য অধিকার আইন বলতে আমাদের অধিকার আছে সরকারি কর্মকাণ্ড থেকে শুরু করে যাবতীয় তথ্য জানার বা পাওয়ার। তো সেইটার একটা আইন আছে। যদি আমাদেরকে তথ্য না দেওয়া হয় তাহলে তো আমরা জানবো না যে এখন দেশে বা জাতিতে বা ওই গোষ্ঠীতে কি হচ্ছে বা কি চলছে, সেখানে কি মারামারি চলছে না শান্তি অবস্থান করছে। তো সেই সকল কিছু অবশ্যই আমাদেরকে জানতে হবে। তাহলে জানার জন্য সেই আইন আছে, সেই আইনটাকে আমরা বলছি তথ্য অধিকার আইন। এবং আমাদের দেশের সরকার আমাদেরকে সকল ধরনের তথ্য জানাতে বাধ্য। ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং হলো কোনো সমস্যার উৎস নির্ণয়ের একটি প্রক্রিয়া। অর্থাৎ তোমার কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যারের ভিতরে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেহেতু এগুলো এক ধরনের যন্ত্রপাতি, তো একটা নির্দিষ্ট সময় বা সময় ব্যতীত যে কোনো সময়ও হতে পারে, তার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার যে কোনো জায়গাতে সমস্যার সৃষ্টি হতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। ওই সমস্যাটা আইডেন্টিফাই করাটাই হচ্ছে ট্রাবল শুটিং। ঠিক আছে? তাহলে দেখো, এটি হার্ডওয়্যার, সফটওয়্যার এবং অন্যান্য উপাদানের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়। বুঝতে পেরেছো? ট্রাবল শুটিং এর মূল তত্ত্ব হলো এটি সর্বোচ্চ সাধারণ এবং প্রায় অবশ্যই সম্ভাবী সমস্যা থেকে শুরু করে এবং এটাকে ফোকাস করে মোটামুটি সমস্যা হিসেবে নির্দিষ্ট করে। তাহলে কি বলছে যে এই কোন উপাদান থেকে সমস্যাটা শুরু হয়েছে সেটা আইডেন্টিফাই করে সেটা সমাধান করার একটা প্রক্রিয়া। আসলে ট্রাবল শুটিং প্রক্রিয়ার সঠিক ধাপ সম্পর্কে আমরা জেনে নিই। সমস্যা চিহ্নিত করা, সম্ভাব্য সমস্যার জন্য একটি তত্ত্ব স্থাপন করে, তত্ত্বটিকে যাচাই করে নির্দিষ্ট সমস্যা নির্ধারণের জন্য, সমস্যাটি সমাধানের জন্য কাজের একটি প্ল্যান তৈরি করে এবং তা বাস্তবায়ন করে, পুরো সিস্টেমের ফাংশনগুলো পরীক্ষণ করে এবং যদি প্রতিরোধের ব্যবস্থা নেওয়া যায় তাহলে তা বাস্তবায়ন করে। খোঁজকৃত তথ্য, কাজ এবং ফলাফলগুলো প্রমাণপত্র হিসেবে রেখে দেয়।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো একটু আগে বা যে জিনিস সম্পর্কে আমরা জানলাম, যে জিনিসগুলো সম্পর্কে আমরা বললাম, আসো তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু প্রশ্ন জেনে নিই। ভাইরাস কি? পাসওয়ার্ড কি? পাইরেসি কি? আসক্তি কাকে বলে? তো অবশ্যই তোমরা এই সকল প্রশ্নের উত্তর করতে পারবে আশা করছি। বাসায় ভালো করে পড়বে অবশ্যই। আগামী দিন আজকে যতটুকু পড়ানো হলো তার উপরে টপ ক্লাস নেওয়া হবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশের উপরে টপ ক্লাস নেওয়া হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।